অর্থায়ন নিয়ে দুশ্চিন্তা থাকলেও বিশাল বাজেট দিতে যাচ্ছে সরকার। আয় ব্যয়ের হিসাব মেলাতে পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে। আইএমএফ-এর সব শর্ত পূরণ বাধ্যতামূলক নয়, জানালেন তথ্য উপদেষ্টা। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সমাজে আলোচনা হওয়া উচিত। সরবরাহ বাড়লেও পাম্পে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, প্রশ্ন সাধারণ মানুষের। চাহিদা মতো তেল পাচ্ছি ইনশাল্লাহ। আজকে 1400 টাকার তেল নিয়েছি, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে ইনশাল্লাহ। আজকে আমি 1600 টাকার তেল পেয়েছি। আর মানে খুব ভালো লাগতেছে। সরকারের উচিত এই ধারাবাহিকতা বজায় রাখা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। অর্থায়ন নিয়ে দুশ্চিন্তা থাকলেও বিশাল বাজেট দিচ্ছে সরকার, তবে 5% নিচেই থাকছে ঘাটতি। আর এই ঘাটতি অর্থায়নে বাড়ছে অভ্যন্তরীণ উৎস নির্ভরতা। জিডিপির প্রায় 14% বৃদ্ধি করে বাজেট চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে অর্থ বিভাগ। পরিচালন সহ অন্যান্য ব্যয় ধরা হচ্ছে 6 লাখ কোটি টাকারও বেশি। 3 লাখ কোটি টাকার উন্নয়ন ব্যয় ধরে নিয়ে তৈরি হচ্ছে বাজেট, যা জিডিপির প্রায় 4.5%। বিশ্লেষকরা বলছেন, অর্থের সংস্থান করাই হবে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রিমন রহমানের রিপোর্ট। অর্থনীতিতে এখন নানামুখী সংকট স্পষ্ট। অসহনীয় মূল্যস্ফীতির চাপ, স্থবির কর্মসংস্থান এবং বিনিয়োগ পরিস্থিতি, জ্বালানির দুষ্প্রাপ্যতা সহ নানা কারণে টালমাটাল অবস্থা। কঠিন এই সময়ে এসেছে বাজেট। নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে তাই মেলাতে হচ্ছে নানা সমীকরণ। সবশেষ 2006-07 অর্থ বছরে বাজেট দেয় বিএনপি জামায়াত জোট সরকার। তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের দেয়া সেই বাজেটের আকার ছিল মাত্র 69,740 কোটি টাকা। গুরুত্ব পায় দারিদ্র্য বিমোচন, অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। ওই বাজেটে রাজস্ব ব্যবস্থাতেও ছিল নানামুখী সংস্কার পদক্ষেপ। 19 বছর পর সরকার গঠন করে আগামী 11 জুন সংসদে পূর্ণাঙ্গ বাজেট দেবে বিএনপি সরকার। দীর্ঘ এই সময়ের ব্যবধানে বাজেটের আকার বেড়েছে অনেক গুণ। ব্যয়ের অঙ্ক হতে পারে জিডিপির প্রায় 14%। আদায় করা নিয়ে যথেষ্ট সংশয় থাকলেও জিডিপির 10%-এর বেশি রাজস্ব আদায় বৃদ্ধির চিন্তা করছে সরকার। পরিচালন ব্যয় মেটাতেও ব্যয় হবে বাজেটের সিংহভাগ অর্থ, যা জিডিপির 9%-এর বেশি। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবিতে ব্যয় ধরা হতে পারে 3 লাখ কোটি টাকা, যা জিডিপির 4.4 যে অর্থটা ব্যয় করা হচ্ছে, এটা কি সত্যিকার অর্থে আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ব্যয় করার ক্ষেত্রে এটা কি অতি প্রয়োজনীয় কি না? কারণ যেখানটায় আমাদের রাজস্ব আদায়, তো রাতারাতি তো আর রাজস্ব বাড়বে না। পরিচালনগত ব্যয় এবং উন্নয়ন ব্যয়, এটার গুণগত মান কতটুকু? যেমন আমরা সবাই জানি যে সরকারি অর্থের অপব্যবহার কিন্তু এবং দুর্নীতি, এটা কিন্তু সকলেই আমরা জানি। বাজেটের দুশ্চিন্তার নাম ঘাটতি অর্থায়ন। প্রস্তাবিত বাজেটে 5%-এর নিচে রাখা হচ্ছে ঘাটতির অঙ্ক। এক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস থেকেই অর্থায়নে গুরুত্ব দিতে চায় সরকার। চলতি বাজেটের চেয়ে বৈদেশিক উৎস থেকে অর্থায়ন বেশি আশা করা হলেও পাওয়া কঠিন হবে। অন্যদিকে ঋণের দায়ও বেড়েছে অনেক। মেইন জিনিস হলো আপনার কতটুকু রিসোর্স আপনি মোবিলাইজ করতে পারবেন লোকাল রিসোর্সে, আর হলো বাইরে। তা লোকাল রিসোর্স এত কম, 7.5 বা 7.2 ট্যাক্স জিডিপি রেশিও দিয়ে আপনি কী করে আপনি নেবেন? আর যে বরোইং করবেন, বরোইং তো আমরা 40%-এর কাছাকাছি পৌঁছে বরোইং এখন করতে থাকবে। যেটা হবে বরোইং, এখন ডোনাররা কিন্তু আমাদের সফট ফান্ডের লোন আর তেমন দেবে না। সংকটকালীন সময়ের এই বাজেটে আয় ব্যয়ের হিসাব মেলাতে কঠিন চাপে অর্থ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থায় এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ওলটপালট অবস্থায় দেশের অর্থনীতি। সীমাবদ্ধতার মধ্যেও স্বাদ এবং সাধ্যের সমন্বয় ঘটিয়ে বাজেট প্রণয়ন করছে সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আইএমএফ-এর সব শর্ত পূরণ করা বাধ্যতামূলক নয়। সরকার অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিচ্ছে, যা অন্যভাবে দেখা উচিত নয়।
এমনটি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, জ্বালানি মজুদের কোনো সংকট নেই, সংকট যেন না হয় সে অনুযায়ী সরবরাহ করা হচ্ছে। জানান, ফুয়েল পাসের জন্য 1,70,000 নিবন্ধন হয়েছে। জাহিদুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে এ নিয়ে সমাজে আলোচনা হওয়া উচিত। এটা রাষ্ট্র করেছে, তবে বর্তমান সরকারের চুক্তিটি বাতিল করার কোনো সিদ্ধান্ত নেই বলে মন্তব্য করেন তিনি। সংসদে যেসব অধ্যাদেশ উত্থাপিত হয়নি সেগুলো আবারও বিল আকারে আসবে বলেও জানান তিনি। এর আগেও আমরা যতগুলো কিস্তি পেয়েছি, বাংলাদেশ কিছু শর্ত পূরণ করতে পারে না, আপনি নিশ্চয়ই জানেন, তারপরে পেয়েছে। সরকার একটা ফ্লেক্সিবিলিটি আছে। আমাদের তো ফরেন রিজার্ভের উপরে চাপ বাড়তেই থাকবে, কারণ আমরা বৈদেশিক মুদ্রাই জ্বালানি কিনবো। ফলে আমরা প্রিভিয়াস যেসব লোন ছিল সেগুলো রক্ষা করা, নতুন লোনের কথা দেখেছেন যারা $2 বিলিয়ন আমরা পেতে যাচ্ছি ওয়ার্ল্ড ব্যাংক থেকে, সেগুলো চলবে। এবং IMF এর সাথে তার শর্তের বাইরে গেলেও এই নেগোসিয়েশনটা আমরা করতে পারবো। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে এখনও আছে অপেক্ষার দীর্ঘ লাইন। সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পে তেল দেওয়া হচ্ছে। তেল নিতে গত রাত থেকে লাইনে দাঁড়িয়েছেন অনেকে। রাতভর অপেক্ষার পর তেল পাচ্ছেন তারা। সকালে যারা লাইনে দাঁড়িয়েছেন, গাড়ির সারি দীর্ঘ হলেও আগের তুলনায় তেল নিতে কিছুটা কম সময় লাগছে। পাম্পের তেলের সরবরাহ বেশি থাকায় চাহিদা মতো তেল পাচ্ছেন চালকরা। এতে সন্তোষ জানিয়ে অনেকে বলেন, দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পর চাহিদা মতো তেল পাওয়ায় কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে তাদের। সবার আশা, তেল সরবরাহের এই ধারা অব্যাহত থাকলে সংকট দ্রুতই কেটে যাবে। চাহিদা মতো তেল পাচ্ছি ইনশাল্লাহ। আজকে 1400 টাকার তেল নিয়েছি, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে ইনশাল্লাহ। আজকে আমি 1600 টাকার তেল পেয়েছি, আর মানে খুব ভালো লাগতেছে। সরকারের উচিত এই ধারাবাহিকতা বজায় রাখা। ফুয়েল পাস হলো 1200 আর এমনি যারা 800। এখন ওরা 4 থেকে 5 ঘন্টা সিরিয়ালে থেকে অনেক রিকোয়েস্ট করে করতে গিয়ে দেখা যাচ্ছে এদেরকে একটু বেশি দিতে হয়। গাড়ি আছে বর্তমানে, আমার যেরকম দাম বাড়ছে চাপ একটু কম, আমার যেরকম তেল যা পাবে সেরকমই আমি দিচ্ছি। দাম বৃদ্ধির পরও দেশের বিভিন্ন জেলায় এখনও রেশনিং পদ্ধতিতেই জ্বালানি তেল বিক্রি করছেন পাম্প মালিকরা। তবে রেশনিং পদ্ধতি চালু থাকলেও অনেক জায়গাতেই আগের তুলনায় গ্রাহকদের কাছে বেশি পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এতে বাইকার সহ যানবাহন মালিক ও চালকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে দীর্ঘ সিরিয়ালের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেক গ্রাহক। তেল সংকটে রংপুর বিভাগ সহ দেশের বিভিন্ন জেলায় এখনও অনেক পাম্প সাময়িকভাবে বন্ধ রয়েছে। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। সরকারি নির্দেশনা অনুযায়ী ডিপো থেকে তেলের সরবরাহ কিছুটা বৃদ্ধি করা হয়েছে, তবে পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে যে পরিমাণ সরবরাহ মিলছে তা চাহিদার তুলনায় এখনও অনেক কম। ফলে দ্রুত সময়ের মধ্যেই ফুরিয়ে যাচ্ছে মজুদ। যেহেতু তেলের দাম বাড়ানো হয়েছে, আমরা আশা করছিলাম যে এরকম ঘন্টার পর ঘন্টা হয়তো বা লাইনে দাঁড়ানো নাও লাগতে পারে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের দীর্ঘ লাইনে দাঁড়ানো লাগতেছে। যে পরিমাণে তেল পাওয়ার দরকার ওই পরিমাণে আমরা তেল পাচ্ছি না। আমরা মানে গাড়িওয়ালা অনেক কষ্ট, মনে করেন যে ভোগান্তি। আমি তেল পাম্পে সব শুনলাম যে অনেকে তেল মজুত করতেছে, তেল পাম্পে তেল ভরে আবার তেল আছে তো আসতেছে। 300 টাকার করে তেল আমরা দিচ্ছি এবং সুন্দর পরিবেশে তেল আমরা বিতরণ করতেছি। আজকে তো তেল এখনো বর্তমান আপাতত নাই। এখন মনে করেন পার্বতীপুর গাড়ি গেছে, আসলে আমরা বিতরণ করা শুরু করবো ইনশাল্লাহ। জ্বালানি তেলের সংকটের মাঝে দাম বৃদ্ধির প্রভাব এবার সরাসরি পড়ছে কৃষকের জীবনে। একদিকে শহর থেকে গ্রাম পাম্পে ঘুরেও মিলছে না পর্যাপ্ত ডিজেল। এর মাঝে জ্বালানি তেলের দাম বৃদ্ধি চাষিদের উপর তৈরি করেছে বাড়তি চাপ। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ফসলের উল্লেখযোগ্য হারে বাড়বে উৎপাদন খরচ। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশে জ্বালানি সংকট সড়ক পেরিয়ে ছড়িয়ে পড়েছে কৃষকের মাঠেও। তার উপর সাম্প্রতিক দাম বৃদ্ধি যেন মরার উপর খাড়ার ঘা। মাঠ পর্যায়ের চাষিদের কাছে গিয়ে দেখা যাক ভোগান্তির আসল চিত্র কেমন। জামালপুরের মেলান্দহের প্রান্তিক কৃষক শফিকুল ইসলাম এবছর 5 বিঘা জমিতে আবাদ করেছেন বোরো ধান, কিন্তু গত 2 মাস ধরেই ডিজেল সংকটে সেচ ব্যবস্থা নাজেহাল। তার উপর আবার বেড়েছে দাম। দুয়ে মিলে কঠিন সময়ের মুখোমুখি এই কৃষক। তো মনে করেন যে এখন খুব কঠিন অবস্থা। আমরা এখন 5 বিঘা মাটি আমি আবাদ করি, আমার তো এখন খুব গুরুচরণ বাজে আছে। আমি এখন নাই টাকা পয়সা, নাই ফসলের দাম। একই সংকটে জেলার সব কৃষকের কপালেই দুশ্চিন্তার ভাঁজ। বলছেন, জ্বালানির দর বৃদ্ধির প্রভাব সরাসরি পড়বে কৃষিতে। উৎপাদন খরচ উঠানোই দায় হয়ে পড়বে। জামালপুর 2 দিন ঘুরে আইছি, তেল পাই নাই। আবার আগামী দিন গেছিলাম, যা 2 লিটার তেল পাইছি, যাওয়া আসার 150 টাকা খরচ, একটা কামলা কামাই। যদি কিনবা যাই 150 টাকা লিটার,
তাই গেরা এখন কজনে 200 টাকা চাই কতজন। এবার দেখে আসি নওগাঁর চিত্র। জমিতে মরিচের চারা রোপণ করছেন আসাদুজ্জামান। জ্বালানি তেলের অভাবে ব্যাহত সেচ কাজ, বিকল্প ছোট ছোট উপায়ে চলছে পানি এনে চারা রক্ষার চেষ্টা। তেল নাই, তেল পেলে আমরা পানি দিতে পারবো। তেলের দাম হঠাৎ করে বেড়ে দিছে, তাহলে আমরা এই গাছগুলো কিভাবে লাগাবো আর সেচই কিভাবে দিব? এদিকে দাম বৃদ্ধিতেও তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। বন্ধ অনেক পাওয়ার ট্রিলার, স্যালো মেশিন, ঘুরছে না মাড়াই যন্ত্রের চাকা। তেল বাগরে তেলের জন্য আমরা পানি দিতে পারতেছি না। তেলের দাম তো বাড়াইছে না, ভালো কথা, কিন্তু তেলই তো নাই, বাড়াই কি করবি? তেল বাড়ালেও তো আমরা পাচ্ছি না। তো রংপুরের চিত্রও ভিন্ন নয়। এখানকার কৃষকরাও একই বিড়ম্বনায়। বলছেন আবাদ ঘরে তুলতে এখনো কম বেশি আরো 10 দফায় সেচ দিতে হবে জমিতে। অতিরিক্ত টাকা কিভাবে আসবে তার হিসেব মিলছে না কিছুতেই। 10 বার পানি দিতে গেলেই আমাদের প্রতিবারই 1.5 লিটার করে তেল লাগে। আমার বৃদ্ধি চলে যাইতেছে 14,000, আমাদের 4,000 টাকা ঘাটতি লস। সরকার বাড়াইছে 15 টাকা, এখন জনগণ বাড়াইছে আরো 10 টাকা 25 টাকা। দুর্ভোগের গল্প বরেন্দ্র অঞ্চলেও একই। পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের পাশাপাশি কৃষকের ডিজেল ক্রয়ের দীর্ঘ লাইন। কৃষিকাজ ফেলে দিনের বেশিরভাগ সময় পার হচ্ছে অপেক্ষাতেই। অথচ চলতি বোরো মৌসুমে জয়পুরহাটে প্রায় 70,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। সবজি চাষ হয়েছে প্রায় 10,000 হেক্টর জমিতে। সকাল 10টায় আসছি, ঘুরছি, ওই পাম্পে গেলাম, ওখানেও পাচ্ছি না। একদিকে দাম বাড়ছে, এখন ভোগান্তিতে অনেক হচ্ছে। তথ্য বলছে কৃষি উৎপাদন যন্ত্রের প্রায় 60%ই ডিজেল চালিত। পেট্রোল অকটেন চলে সীমিত। অর্থনীতিতে এ পরিস্থিতির বিরূপ প্রভাব এড়ানো সম্ভব নয়। নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ডিজেলের দামের মধ্যে দুটা প্রতিক্রিয়া হবে, একটা উৎপাদন খরচ বেড়ে যাবে, কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এখন সরকার যদি তার নির্ধারিত দামে যে দামটা নির্ধারণ করে দিয়েছে সেই অনুসারে যদি ডিজেলের সরবরাহ দিতে না পারে কৃষকরা, তাহলে দেখা গেল এক পর্যায়ে কৃষি উৎপাদন ব্যাহত হবে। কৃষি উৎপাদন যদি ব্যাহত হয় তাহলে খাদ্য নিরাপত্তা আমাদের সংকট দেখা দিবে। বিশ্লেষকরা বলছেন জ্বালানি তেলের দাম বাড়ায় ফসলের উৎপাদন খরচ বাড়বে উল্লেখযোগ্য হারে। জারিন অর্নি, যমুনা নিউজ। এবার 19টি বেসরকারি আইসিডিতে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বাড়ল 8.5%, যা কার্যকর হয়েছে 19 এপ্রিল থেকে। কারণ দেখানো হয়েছে জ্বালানির মূল্য বৃদ্ধিকে। কোনো আলোচনা ছাড়া হঠাৎ মাশুল বাড়ানোয় ক্ষুব্ধ স্টেক হোল্ডাররা বলছেন এতে আমদানি রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে। শতভাগ রফতানি ও আমদানি পণ্যের 25% হ্যান্ডেলিং হয় 19টি বেসরকারি আইসিডিতে। রফতানি সব পণ্য কন্টেনারজাত হয় এখানে। এছাড়া বন্দরের রিয়ার্ডে নামা 65 ধরনের আমদানি পণ্যও যায় এসব আইসিডিতে। হ্যান্ডেলিং চার্জ বা মাশুল গত সেপ্টেম্বরে এক দফা বাড়ানোর 7 মাস না যেতেই আবারও 8.5% বাড়িয়েছে আইসিডি মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেনার ডিপো অ্যাসোসিয়েশন বিগডা। অভ্যন্তরীণ যন্ত্রপাতি পরিচালনা ও পরিবহন ব্যবস্থাপনায় গড়ে প্রতিদিন প্রয়োজনীয় জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত বলছে তারা। 19 এপ্রিল থেকে কার্যকর হয়েছে বর্ধিত মাশুল। ডিজেলের মূল্য বৃদ্ধিটা ডিরেক্টলি ইম্প্যাক্ট করে বেসরকারি অফডকগুলোর অপারেশনাল এক্সপেন্সকে। সো ইন দ্যাট পার্সপেক্টিভ ডিপোগুলোকে তাদের অপারেশনাল কম্পোনেন্টটাকে বিবেচনা করে 15% যেখানে ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে সেখানে ডিপোগুলো তাদের চার্জ বৃদ্ধি করেছে। কোনো আলোচনা ছাড়াই এভাবে মাশুল বাড়ানোয় আমদানি রফতানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে বলছেন স্টেক হোল্ডাররা। হঠাৎ করে এই যে মূল্য বৃদ্ধি, এইটা বড় একটা ইম্প্যাক্ট হবে ইম্পোর্ট এবং এক্সপোর্টে। বিশেষ করে এখন এক্সপোর্টাররা চাপের মধ্যে আছেন যে সঠিক সময়ে তাদের আসছে না পণ্য, আসলেও সেটা দিনে দিনে কস্ট অফ ম্যানুফ্যাকচার কমিয়ে দিচ্ছে যারা ইম্পোর্টার তারা। মাস কয়েক আগে চট্টগ্রাম বন্দরে মাশুল বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন সংগ্রাম হয়েছে অনেক। এবার প্রাইভেট আইসিডিতে আরেক দফা মাশুল বৃদ্ধি। তার উপর কদিন আগে যুক্তরাষ্ট্রের বাড়তি ট্যারিফ এবং জাহাজের ভাড়া বৃদ্ধিতে উদ্বিগ্ন আমদানিকারক ও রফতানিকারকরা। এমন না যে আমাদের সবকিছু 100% উৎপাদন এখান থেকে করছি বা আমাদের নিজেরাই ভোক্তা, এটা আমরা কিন্তু এক্সপোর্ট করছি আমাদের কম্পিটিটর অন্যান্য কান্ট্রি। তো ওরা যদি ওখানে যদি ওরা বৃদ্ধি না করে, তাহলে সরকার যদি ওনাদেরকে লাগাম টেনে ধরতে না পারে, তাহলে অবভিয়াসলি আমরা মার্কেট থেকে হারিয়ে যাব। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 24 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,257 পয়েন্ট। অন্যদিকে ডিএসইএসএ 2 পয়েন্ট বেড়ে 1,062 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 4 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,984 পয়েন্টে।
ডিএসইতে আজ হাত বদল হয়েছে 929 কোটি 28 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 824 কোটি 76 লাখ টাকার শেয়ার। ডিএসইতে দাম বেড়েছে 215টি প্রতিষ্ঠানের, কমেছে 108টির, অপরিবর্তিত ছিল 66টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে সিটি ব্যাংক। প্রতিষ্ঠানটির মোট 26 কোটি 48 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে আছে একমি পেস্টিসাইডস ও ডোমিনেন্স স্টিল বিল্ডিং সিস্টেম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই প্রায় 12 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,736 পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে 9 পয়েন্ট এবং সিএসই 30 সূচক কমেছে 38 পয়েন্ট। সিএসসিতে আজ হাত বদল হয়েছে 33 কোটি 29 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 34 কোটি 15 লাখ টাকার শেয়ার। সিএসসিতে লেনদেন হওয়া 219টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 116টির, কমেছে 77টির, আর অপরিবর্তিত ছিল 26টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। টেক জায়ান্ট অ্যাপেলের নতুন সিইও হলেন প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান জন টার্নাস। সোমবার তার নাম ঘোষণা করে কোম্পানিটি। আগামী 1 সেপ্টেম্বর থেকে শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জন টার্নাস। 2 যুগেরও বেশি সময় ধরে অ্যাপেলের সঙ্গে যুক্ত তিনি। আইপ্যাড, এয়ারপডস ও আইফোনের বিভিন্ন মডেল তৈরিতে জন টার্নাসের অগ্রবর্তী ভূমিকা ছিল। প্রযুক্তি বিশ্বের কিংবদন্তি টিম কুকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। প্রায় 15 বছর অ্যাপেলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা টিম কুকের এবার অ্যাপেলের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।